কতটুকু ঘাস দিব, কি ঘাস দিব? এই প্রশ্নের উত্তরে আমি যেটাই বলবো সেটা হচ্ছে টার্কিকে আমরা মূলত ঘাস নয়, টার্কিকে আমরা ঘাস নয়, বরং সবুজ লতা পাতা, শাক সবজি থেকে শুরু করে সবুজ প্রকৃতির সবকিছুই দিতে পারি। তবে ভালো উৎপাদন পেতে হলে আমাদের ঘাস দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি যথেষ্ট গুরুত্বের সহিত পালন করতে হবে। আমাদের মধ্যে বেশিরভাগ খামারি ঘাস বলতে যেটা বুঝি বা যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে কচুরি ফেনা, গুড়ি ফেনা। আমাদের এখানে কে কে আছেন যারা কচুরি ফেনা, গুড়ি ফেনা ইউজ করেন? আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য আমরা কেবলমাত্র একজন ভাই পেয়েছি। সত্যি বলতে সবুজ প্রকৃতির যে সবজিগুলো বা ঘাস আছে তার মধ্যে কচুরি বানাই প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম। ও ক্ষেত্রে আমরা কেবলমাত্র কচুরি ফেনা নির্ভর হওয়া যাবে না। ঘাস ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেকটা মাল্টিপারপাস চিন্তা ভাবনা করতে হবে। সেক্ষেত্রে আপনি মিক্সড ঘাস দিতে পারেন। এককভাবে কেবলমাত্র কলমি শাক, হেলেন্সা, কচুরি ফেনা এগুলো না খাওয়ায় আমাদের সব থেকে উত্তম যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রকৃতির মিশ্র ঘাস। মিশ্র ঘাস দিলে উৎপাদন খরচ কমে এবং তার উৎপাদনটা দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু আমরা ফিড নির্ভর এবং ফিড নিয়ে আমাদের খামার, তো আমাদের ফিড যেহেতু টার্গের জন্য স্পেশালি কোনো ফিড নেই, সেক্ষেত্রে আমাদের ফিডের যে ল্যাকিংস অনেক বেশি থেকে যায় প্রোটিনের। ও ক্ষেত্রে আমরা প্রোটিনের যোগান দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, সেটা হচ্ছে উন্নত পর্যায়ের ঘাস। আমরা এখনো পর্যন্ত যারা ফার্ম করি খুব কম সংখ্যক ব্যক্তি বা অনেক খামারি নেপিয়ার, জার্মান, ফানসং এই ঘাসগুলো ইউজ করি না, অথচ টার্কি এই ঘাসগুলো অত্যন্ত মজা করে খাই। এই ঘাসের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জার্মান ঘাসটা টার্কি সবুজ যেভাবে খাই ঠিক তদ্রুপভাবে চিন্তা করবেন আর দেখবেন, খেয়াল করবেন শুকিয়ে গেলে তখনও খাই। এই ঘাসটা কাঁচাও খাই, শুকিয়ে গেলে তখনও খাই। এবং অন্যান্য ঘাসের তুলনায় জার্মান ঘাসটা রোপণ এবং জন্মানোটা অত্যন্ত সহজ। জাস্ট যেসব এরিয়াতে এলাকাতে পানি জমে থাকে আপনি ওখানে একটা গিঠা আছে, ওইরকম একটা ঘাস রোপণ করলে সেখান থেকে আপনি এই ঘাসটা পাবেন। তবে জার্মান ঘাস খাওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সতর্কতা অবলম্বনের দরকার আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা গতানুগতিক ঘাসগুলো যখন খাওয়াই তখন কিন্তু তার পায়খানার ভেরিয়েশনটা অনেকটা ঘাস নির্ভর কালার হয়। দেখা যাচ্ছে আপনি যখন কচুরি ফেনা দিচ্ছেন তার পায়খানাটা অনেকটা কালচা আসতেছে, কিংবা আপনি যখন হেলাঞ্চা দিচ্ছেন হেলাঞ্চাতে আপনার ফাঙ্গাস থাকার কারণে অনেক সময় ওই কালারটা আসে, আমরা এটা নিয়ে অনেক সময় ঘাবড়ে যাই। কিংবা যখন আপনি জার্মান ঘাস খাওয়াবেন একটু লক্ষ্য করলে দেখবেন জার্মান ঘাস দেওয়ার আধা ঘন্টার পরে যে পায়খানাটা করবে সেখানে প্রাণী থাকবে প্রচুর। অনেকে এটাকে ডায়রিয়া মনে করতে পারেন, এটা ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট জার্মান ঘাস অত্যাধিক পানি শোষণ করে এবং ওই ঘাসটা টার্কি খাওয়ার ফলে তার সেখানে পানির পরিমাণটা বেশি দেখা যায়। আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক কনসালটেন্সি গ্রুপ, চলে যেতে পারেন। আর এছাড়াও অনেকের প্রশ্ন থাকে আমরা যারা ঘাস দিতে পারবো না তাদের বিকল্প কি? দুঃখজনক হলো সত্য, ঘাসের বিকল্প ঘাসই, ঘাসের বিকল্প তেমন কিছু নাই। এরপরও যাদের একান্ত বা অপারক যারা দিতে পারবেন না ওনারা কি করবেন? ওনারা হাইড্রোপনিক ঘাসটা চাষ করতে পারেন। তবে এই ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে ওই ঘাসে ফাঙ্গাস যাতে করে না জন্মায়। এছাড়াও হাইড্রোপনিক ঘাসের আর একটা প্রভাব যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে হাইড্রোপনিক ঘাস খাওয়ানোর ফলে বা হঠাৎ করে যখন দিবেন পায়খানাটা অনেক সময় নরম হয় এবং অনেকটা বাদামি রঙ হয়, যেটাকে আমরা অনেকে ডায়রিয়া মনে করি। এক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি হাইড্রোপনিক ঘাস খাওয়ান পায়খানা নরম হয় এবং বাদামি রঙ হয়, তবে তার মুভমেন্ট, চলাফেরা এগুলোর মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা নাই, সে তার খাবার গ্রহণ বা অন্যান্য চালচলন স্বাভাবিক থাকে, তখন আপনারা এখানে কোনো অবস্থাতে মেডিসিনের ব্যবহার করবেন না। আর একটা বিষয় এখানে বলা রাখা দরকার সেটা হচ্ছে যদি অতিরিক্ত নরম হয়ে যায় ওক্ষেত্রে প্রয়োজনে ঘাসের পরিমাণটা একটু কমাই দিবেন। আমাদের বেশিরভাগ প্রশ্ন করে আমরা কি ফিড দিব, কোন বয়সে টার্কিকে কি খাওয়াবো, কখন থেকে কোন ফিড দিব। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো উৎপাদন পেতে হলে আমাদের প্রথম 0 থেকে 3 মাস পর্যন্ত
ব্রয়লার স্টার্টার 0 থেকে 3 মাস পর্যন্ত আপনারা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াইতে পারেন। 3 থেকে 5 মাস পর্যন্ত লেয়ার গোয়ার কিংবা শুধু এককভাবে মেয়ে আলাদা করে ব্রয়লার গোয়ার খাওয়াইতে পারেন। আর 5 মাসের পরে ফিমেলের ক্ষেত্রে লেয়ার ফিড, মেলের ক্ষেত্রে ব্রয়লারও দিতে পারেন, লেয়ারও দিতে পারেন। এখন আমরা তাহলে প্রোটিনের যোগান কিভাবে দিব এই বিষয়টা নিয়ে আমাদের মালিক ভাই আলোচনা করছে। এরপর আমি যে জিনিসটা যোগ করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি রেডি ফিডের সাথে কিছু প্রোটিন যোগান দিতে পারেন। আপনি প্রয়োজনে ক্যালসিয়ামের যোগানের জন্য ডিমের খোসা দিতে পারেন, শুটকি দিতে পারেন। দুঃখজনক আমাদের মধ্যে অনেক বড় খামারি আছেন যারা আলোক ব্যবস্থাপনা নিয়ে কোনো অবস্থাতে সচেতন নয়, যার সকালে ক্যান্সার স্টক আছে, ভালো মাসিক প্রফিট আছে, তো কেন জানি ওনারা 50 টাকা 100 টাকা খরচ করে লাইটিং ব্যবস্থাপনা করেন না। এবং লাইটিং ব্যবস্থাপনাটা অথচ এটা পোল্ট্রির উৎপাদন, তার মাংস উৎপাদন যেমন বৃদ্ধি করে ঠিক তদ্রুপভাবে ডিমের উৎপাদনও বাড়ায় যদি যথাযথভাবে করতে পারি। আবার আমরা যদি লাইটিং ব্যবস্থাপনা যথাযথভাবে করতে না পারি সেক্ষেত্রে তার ডিমের উৎপাদন এবং মাংসের উৎপাদন অনেকাংশে কমে যায়। টার্গেট ক্ষেত্রে অবশ্যই দৈনিক 14 থেকে 16 ঘন্টা লাইটিং ব্যবস্থা করতে হবে। ওই লাইটিং ব্যবস্থা বলতে তাপ না, অর্থাৎ আলোর ব্যবস্থা করতে হবে আপনাকে। দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ 5 থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকে 165 গ্রাম করে খাদ্য গ্রহণ করে। আর একটা ফিমেল টার্কি খাদ্য গ্রহণ করে 125 গ্রাম। এখানে বলে রাখা প্রয়োজন এই রেশিও হচ্ছে যারা কাঁচা ঘাস দিবেন, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যারা দিতে পারবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর যারা দিতে পারবেন না তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অন্যদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, সেটা ক্ষেত্র বিশেষে 200 গ্রাম হতে পারে। যারা মধ্য অবস্থায় কোনো প্রকার কাঁচা ঘাস দিতে পারবেন না তাদের ক্ষেত্রে এটা 200 গ্রামও হতে পারে। এবং এর সাথে আরেকটা বিষয় বলে রাখি, আমরা সস্তা মার্কেটিং এর জন্য কিংবা খামারি সৃষ্টি করার জন্য অনেকে বলি টার্কি ঘাস ছাড়া পালন করা যায় না। এটা সম্পূর্ণ আমার মতামত, আমার যুক্তিকতা সম্পূর্ণ ভুলজিবি। টার্কি ঘাস ছাড়া পালন করা যায় এবং আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে। হ্যাঁ, তবে সাইন্টিফিক মেথড অনুসারে আপনি যদি তাকে প্রপার একটা প্লেস দিতে পারেন, তার একটা ঘোরাফেরা করার জন্য দিতে পারেন, ঘাস খাওয়ার ব্যবস্থা করতে পারেন, তখন তার প্রোডাকশনটা ভালো আসবে, আপনি ফিডব্যাক ভালো পাবেন। তো পালন করতে পারবেন না, এটা ভুল। 6ষ্ঠ মাসে একটা ফিমেল টার্কি খাদ্য গ্রহণ করে 3750 গ্রাম, তার বিপরীতে তার মাত্র ওজন আসে কত গ্রাম? 750 গ্রাম। এবার আসুন প্রতি কেজি মাংস উৎপাদন খরচ কত? এই বিষয়টা আমাদের জন্য খুব বেশি ভাবনীয় বিষয়। আমরা টার্কি পালন করতেছি বা করবো। একটা সময় ছিল বাচ্চা ডিম উৎপাদন প্রক্রিয়া, আমরা ডিম বাচ্চা উৎপাদন করতাম, বিক্রি করতাম, ভালো অ্যামাউন্ট পাইতাম, এক কথায় কাঁচা টাকা ভালোই প্রফিট। এখন আর সেটা নাই। এখন টার্কিটা হচ্ছে বেসিক্যালি তার মূল কেন্দ্রে চলে গেছে আমাদের অভিজ্ঞ খামারি ভাইদের এবং সকলের সহযোগিতায় টার্কি এখন তার চূড়ান্ত পর্যায়ে গেছে। চূড়ান্ত পর্যায়ে আমরা টার্কি পালনের উদ্দেশ্যটা হচ্ছে তার মাংস খাওয়া। জনগণ এখন মাংস খাওয়ার পর্যায়ে গেছে। এই মাংস খাওয়াতে গেলে বা মাংস উৎপাদন করতে গেলে মাস প্রতি তার কতটুকু খাদ্য গ্রহণ করে এবং তার বিপরীতে কতটুকু জানাসে, এটা হচ্ছে কেবল আমি ফিটের আলোচনা করতেছি। ঘাসটা হচ্ছে আপনি আনলিমিটেড রেডিমেড ফিট। প্রথম মাস একটা টার্কি বাচ্চা, টম টার্কি 245 গ্রাম খাদ্য গ্রহণ করে, বিপরীত ওজন আসে 350 গ্রাম। দ্বিতীয় মাসে একটা পুরুষ টার্কি 714 গ্রাম খাদ্য গ্রহণ করে, বিপরীত ওজন আসে 1165 গ্রাম। তৃতীয় মাসে একটা টম টার্কি 1669 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসে 2 কেজি 828 গ্রাম। চতুর্থ মাসে একটা পুরুষ টার্কি 3 কেজি 710 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসে 5 কেজি 180 গ্রাম। পঞ্চম মাসে একটা পুরুষ টার্কি 4 কেজি 550 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসে 6 কেজি 685 গ্রাম। ষষ্ঠ মাসে একটা পুরুষ টার্কি 4 কেজি 550 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন হয় 7 কেজি 285 গ্রাম। অপরদিকে একটা ফিমেল টার্কি বা হ্যান টার্কি প্রথম মাসে 224 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসে 300 গ্রাম।
দ্বিতীয় মাসে 602 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসে 750 গ্রাম। তৃতীয় মাসে 1240 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন হবে 1 কেজি 857 গ্রাম। চতুর্থ মাসে 2 কেজি 220 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসবে 2 কেজি 540 গ্রাম। পঞ্চম মাসে একটা ফিমেল টার্কি 3 কেজি 750 গ্রাম খাদ্য গ্রহণ করে, ওজন আসে 3 কেজি 842 গ্রাম। 0 থেকে 6 মাস পর্যন্ত একটা টার্কি উৎপাদন খরচ বাচ্চা 100 টাকা, খাদ্য 728 টাকা, ভ্যাকসিন ওষুধ 125 টাকা, মর্টালিটি ও অন্যান্য খরচ 80 টাকা, সর্বমোট 1033 টাকা খরচ। প্রতি কেজি মাংস উৎপাদন খরচ 1033 ভাগ মোট ওজন। টার্কি একটা কম টার্কির ওজন 7 কেজি 285, অর্থাৎ প্রতি কেজি মাংসের উৎপাদন খরচ আসে 141 টাকা। 6 মাস পর্যন্ত একটা ফিমেল টার্কির মোট উৎপাদন খরচ বাচ্চা রেট 100 টাকা, খাদ্য 482 টাকা, ভ্যাকসিন ওষুধ 125 টাকা, মর্টালিটি অন্যান্য 80 টাকা, মোট 787 টাকা। প্রতি কেজি ফিমেল টার্কির উৎপাদন খরচ 780 ভাগ 3 কেজি 842, অর্থাৎ প্রতি কেজি ফিমেল টার্কির উৎপাদন খরচ 204 টাকা। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমরা যখন ড্রেসিং করতে যাই ওই ক্ষেত্রে যেটা দেখা যায়, কম টার্কির ক্ষেত্রে তার ড্রেসিং এ বাদ পড়ে প্রায় 1200 থেকে একটু বেশি বা কম। তবে খামারে যদি ভালো হয়, আপনার মধ্যে যদি ভালোবাসা বেশি দেখায়, যদি বেশি করে খাওয়াই দেয়, ওই ক্ষেত্রে 1500 গ্রাম হতে পারে। ওদিকে ফিমেলের ক্ষেত্রে ড্রেসিং এ একটু গতানুগতিকভাবে তার ড্রেসিং এ হ্রাস পায় কম, দেখা যায় সর্বোচ্চ 600-700 গ্রাম তার ওজন হ্রাস পায় ড্রেসিং মাংসের ক্ষেত্রে। একটা কোশ্চেন ছিল, জি আপনি হাইড্রোফোনিক নিয়ে একটু কথা বলছিলেন। জি। হাইড্রোফোনিকের যে প্রোটিনের পরিমাণটা বা হচ্ছে যে অন্যান্য খাদ্য উপাদানের যে পরিমাণটা, ওটা নিয়ে যদি একটু শর্টকাটে 2 মিনিট বলতেন। আমি হচ্ছে হাইড্রোফোনিক নিয়ে মানে কিছুদিন ধরে আর কি কাজ করছি, বেশ কিছুদিন ধরে। আপনার ফিডব্যাকটা একটু জানান, আপনার কাজের ফিডব্যাকটা কেমন? আমার যদি মনে হচ্ছে আর কি যে আপনার এমনি সাধারণত হচ্ছে হাইড্রোফোনিক নিয়ে যেই কথাগুলো প্রচলিত, আপনার হচ্ছে হাইড্রোফোনিকের প্রোটিনের মাত্রাটা বেশ ভালো, কিন্তু অন্যান্য উপাদানগুলো ভালো না, এটা হচ্ছে আমার ধারণা। কিন্তু হচ্ছে খাওয়ানোর পর হচ্ছে যে মানে অন্যান্য ঘাসের যে খুব একটা বেশি, তাও কিন্তু আমার মনে হচ্ছে না। আমার মনে হয় আর কি যে আপনি যেহেতু হাইড্রোফোনিকের কথা বলছেন, তো আমার মনে হয় যে আপনি হাইড্রোফোনিক নিয়ে কাজ করছেন, তো আপনার অভিমত একটু যদি শেয়ার করতেন একটু শর্ট টাইমে। হাইড্রোপনিক বলার আগে যে জিনিসটা করছি, ঘাসের বিকল্প ঘাসেই আমি যতটুকু করছি আমার কাছে একদম অনেস্টলি আমার ভালো লাগে নাই। আমি বারবার পাতলা রেখাটা টেস্ট করছি, তো প্রোটিনের পরিমাণ তো অভাবে ইয়ে করতে পারি নাই। আমি যতবারই খাওয়াইছি আমার টার্গেট ক্ষেত্রে খুব বেশি পাতলা পায়খানা হয়েছে এবং অনেকটা আমসার মতো, তবে মুভমেন্ট স্বাভাবিক ছিল। বাট আমার কাছে দেখতে বা ফার্মে গিয়ে যাওয়ার পরে যখন মিঠা পায়খানা দেখি, নিজের কাছে একটু খুদ লাগে। ঘাস আপনি আনলিমিটেড খাওয়াতে পারেন, তবে বিশেষ সাবধানতা, এই ঘাস কিন্তু দিয়ে দিতে হয় যাতে করে ফাঙ্গাস না পড়ে, আপনার পচা না হয় এবং জীবাণু ওষুধ দিয়ে দিবেন। উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।